চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। যদিও এই ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ থাকবে তোমাদের কাছে যে আগুন নাটকের গত দুটো ভিডিওতে তোমরা আগে চোখ রেখো। এই পর্ব অর্থাৎ চতুর্থ পর্ব এবং পঞ্চম পর্ব আলোচনা করব। তার আগে একটা কথা, আজকে একটু অন্যরকমভাবে অর্থাৎ লাইন ধরে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। তোমরা সেই মতন নিজেরা নিজেদের পাঠ্য বইটা খুলে আমার ভিডিও শুনতে শুনতে তোমরা ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তাহলে চলো সরাসরি শুরু করা যাক। চতুর্থ দৃশ্য, নীল আলোর ফোকাসটা এবার আরও একটু উজ্জ্বল মনে হয়। অর্থাৎ আমরা এর আগের পর্বগুলোতে দেখে এসেছি ভোরের একটা দৃশ্য, তারপরে একটু বেলা গড়ালো, কাজে যাওয়ার তাড়না, শ্রমিক পরিবারের দৃশ্য। অর্থাৎ পর্বগুলো আস্তে আস্তে একটা আলোর জ্যোতি ক্রমশ বাড়ছে, এইরকমভাবেই আর কি বিষয়টা প্রকাশ্যে আসছে। তো আমরা চতুর্থ দৃশ্যে এসে দেখছি যে সেই আলোর ফোকাসটা অনেকটা বেড়ে গেছে। শর্ট করে ফোকাসটা দৃশ্যান্তরের ওপরে গিয়ে পড়ে, অর্থাৎ নতুন আর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা এই দৃশ্যান্তর পরিবর্তনের মধ্য দিয়ে। মধ্যবিত্ত পরিবার, একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, অন্তঃপুরের দৃশ্য অর্থাৎ বাড়ির ভিতরের পরিবেশটাকে তুলে ধরার চেষ্টা। কেরানি হরেকৃষ্ণবাবু স্ত্রী মনোরমার সঙ্গে কথা কইছেন। এখানে বলে রাখা ভালো, এই হরেকৃষ্ণবাবু এবং তার স্ত্রীকে নিয়েই এই পর্বে আলোচনা করা হয়েছে। প্রথমে হরেকৃষ্ণ কি বলছে দেখা যাক। হরেকৃষ্ণ বলছে, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা, তাও আবার কয়লার অভাব। কি করি বলো তো? অর্থাৎ তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। চাল নেই, চিনি নেই, চা নেই, অর্থাৎ পেটের খাবারের ব্যবস্থা যেমন নেই, তেমনি একটু আরাম আয়েশ করবার মতন সামান্য যে ন্যূনতম প্রয়োজনীয় চা চিনি সেটাও নেই। তো সেটা নিয়েই তার যে অস্বস্তি সেটা মনোরমাকে, স্ত্রী মনোরমাকে জানাচ্ছে। মনোরমা তার পরিপ্রেক্ষিতে বলছে, দেখো বাপু, আজ আবার একটু কষ্ট করো। ভোদার কাছে শুনলুম আজ নাকি 200 করে দেবে। এই 200 করে দেবে মানে যুদ্ধ পরিস্থিতিতে বা প্রাকৃতিক বিপর্যয় পরিস্থিতিতে অথবা মন্বন্তরের পরিপ্রেক্ষিতে যেমন আমরা খাদ্যের সংকট দেখি, ঠিক সেরকমই আর কি খাদ্যের সংকটকালে এখানেও সেই রকমই আর কি খাদ্য দেওয়ার যে ব্যবস্থা, সেখানে লাইন দিয়ে আশা নিরাশার মধ্য দিয়ে সেই সংগ্রহ করবার তাড়নায় মনোরমা স্বামী হরেকৃষ্ণকে বলছে যাওয়ার জন্য। হরেকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বলছে, আহা দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো? এদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনে বেলা 12টার এধারে তো কিছু পাবার আশা নেই। আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে। মহা মুশকিলেই পড়া গেল দেখছি। অর্থাৎ সেই মনের মধ্যে যে যন্ত্রণা সেটা ফুটে উঠছে হরেকৃষ্ণের এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে। এবং সেই সঙ্গে সঙ্গে স্ত্রীকেও ব্যাপারটা বুঝিয়ে দেওয়া যে পাওয়া বললেই পাওয়া নয়, পাওয়ার জন্যে যে সময় করে যেতে হবে, আর সেই সময় করে যাওয়াটাই তার পক্ষে একটা সমস্যার সৃষ্টি করছে, কারণ তার অফিস যাওয়ার তাড়া রয়েছে। মনোরমা বলছে, কেন? অফিস থেকে যে ডাল দেবার কথা ছিল, অর্থাৎ অফিস থেকেও অফিস কর্মচারীদের বিশেষ ব্যবস্থা, তাদের হেনস্থা হতে হবে না অন্য জায়গায় ত্রাণ শিবির থেকে চাল ডাল তেল সংগ্রহ করবার জন্যে। তো অফিস থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাদের ধ্যান জ্ঞান থাকবে অফিস এবং সেখান থেকে পাওয়ার ব্যবস্থা। এই শুনে হরেকৃষ্ণ বলছে, থাক আর অফিসের কথা তুলো না বাপু, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে। অর্থাৎ হরেকৃষ্ণবাবু অফিসের কর্মচারী হিসাবে জানে যে সেখানে কি দুর্নীতি চলে, সেখানে কি সমস্যার সৃষ্টি হয়। তার পরিপ্রেক্ষিতে মনোরমা যখন বলছে, কেন? এই না শুনলাম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থাওয়ার ব্যবস্থা হবে, তার কি হলো? অর্থাৎ অফিস থেকে যে দেবে এটা শুনে আশ্বস্ত হয়েছিল মনোরমা। তার পরিপ্রেক্ষিতে হরেকৃষ্ণ বলছে বিরক্ত হয়ে, সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন। অর্থাৎ বাবুরা জোগাড় যন্ত্র করছেন অফিস কর্মচারীদের দেওয়ার ব্যবস্থা হবে এই বলে,
কিন্তু সেগুলো নিয়ে তারা আবার নানা রকম কাজে লাগাচ্ছে এবং সেই কাজে লাগানোটা হরে কৃষ্ণের পছন্দ নয়। পরের বক্তব্য কী বলছে দেখা যাক। ব্যবসা, খালি ব্যবসা। এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি, আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ম্যানেজার আর তার মোসাহেবরা। অর্থাৎ ম্যানেজার চাল সংগ্রহ করছেন, আবার তারাই সেগুলো বেশি দামে বিক্রি করে দিচ্ছেন। সেই সুবিধাটা পাচ্ছে ম্যানেজার আর মোসাহেব, মানে যারা তাদের আর কি একটু তোয়াজ করে চলে, ফাইভ ফরমাস কাটে, তাদের একটা যোগসাজসে এগুলো হয়ে থাকছে। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, অর্থাৎ রক্ষকই ভক্ষক। যিনি রক্ষাকর্তা তিনি এখানে আবার শেষ করারও মালিক, ভক্ষক বলে তাকে বর্ণনা করা হচ্ছে। কাকে কি বলবে বলো, হয়েছে যত সব চোর ছাঁচড়ের আড্ডা। অর্থাৎ বিরক্তি প্রকাশ করে হরে কৃষ্ণ সেই সাহেব মোসাহেবদেরকে, ম্যানেজারকে বলছেন যে চোর ছাঁচড়। আসলে তারা চুরির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে রেখে দিয়েছেন, আবার তাদের বিরুদ্ধে কিছু বলাও যায় না। ছাঁচড় মানে চোরেরই প্রতিশব্দ হিসাবে ব্যবহার করা হচ্ছে, মানে ছিচকে চোর বলা যেতে পারে এই ছেঁচড়রা। মনোরমা, দেখো যদি সেদিনকার মতো সিভিক গার্ডকে বলে করে কিছু চিনি জোগাড় করতে পারো, অর্থাৎ নিদানপক্ষে যদি একটু চিনি পাওয়া যায় তাহলেও ওই চা করে খাওয়া বা অন্য টুকিটাকি প্রয়োজনে সেটাকে কাজে লাগানো যাবে, এটাই মনোরমার শেষ আশা। হরে কৃষ্ণ চোখ বড় বড় করে বলে, কিন্তু চালের কি হবে? দেখি দাও টাকাটা, ঘুরে আসি। মিছি ভেবেই কি কিছু বার করতে পারবো? গমনোদ্যত, অর্থাৎ চলে যাওয়ার আগে স্ত্রী মনোরমার কাছ থেকে টাকাটা চায় যে কিছু চাল ডাল কিনে আনা যদি যায় তাহলে তার ব্যবস্থা সে করবে। মনোরমা তখন পেছন থেকে বলছে, ও কি ঠাকুর নমস্কার করে বেরোলে না? অর্থাৎ হিন্দু শাস্ত্র মতে ঘর থেকে বেরোনোর সময় মঙ্গল কামনা করে বেরোতে হয়, আবার ফিরেও আসতে হয় এবং বা ফিরে আসা যায়, অর্থাৎ ঈশ্বরের সহায় আশীর্বাদ নিয়েই যেন পথে বার হওয়া। কিন্তু সেটা সে মাথার থেকে আউট করে ফেলে এবং তারই স্মরণ করে দেওয়ার জন্যে মনোরমা বলে, ঠাকুর নমস্কার করে বেরোলে না? হরে কৃষ্ণ একটু থেমে ঘুরে দাঁড়িয়ে, সুবিধে হবে বলে মনে করছো? আচ্ছা। অর্থাৎ যেন ভুলে গেছিল স্ত্রীর কথায় তার বোধোদয় ঘটেছে যে নমস্কার করেই ঠাকুরকে ঘর থেকে বেরোতে হবে। তাই দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণবাবুর প্রস্থান। ড্রপ, অর্থাৎ সিনটা পড়ে যায়।